আসসালামু আলাইকুম। আজ 12 জুন 2024। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বারেক মিয়ার চতুরতায় বেঁচে গেলেন বেনজির। কোকা-কোলার বিজ্ঞাপনের বিষয়ে 48 ঘন্টার আলটিমেটাম। এই প্রথম ভারতের মন্ত্রিসভায় নেই কোনো মুসলিম সদস্য। এবার বিস্তারিত। একজন বারেক মিয়া বাঁচিয়ে দিলেন সাবেক আইজিপি বেনজির আহমেদকে। রক্ষা করলেন তার পার্কের 40টি গরু। রাতের আধারে তিনি সরিয়ে নিয়েছেন গরুগুলোকে। ইতিমধ্যে গরুগুলোকে দেশের অন্য প্রান্তের হাটে তোলা হয়েছে। কয়েকটি বিক্রিও হয়ে গেছে। সবগুলো বিক্রি হলে হুন্ডি করে টাকা পাঠাবেন বেনজিরের কাছে। জানা গেছে, তুরস্ক থেকে বেনজিরের নির্দেশেই পার্ক থেকে গরুগুলো সরিয়ে নিয়ে বারেক মিয়া নিজেও লাপাত্তা হয়ে গেছেন। 40টি গরুর দাম কমপক্ষে 2 কোটি টাকা হবে বলেও স্থানীয়দের অভিমত। গোপালগঞ্জ সদরের শাহপুর ইউনিয়নের ডুমরাসুর গ্রাম 621 বিঘা জমির ওপর তার স্ত্রী সন্তানদের নামে বানিয়েছেন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক। পার্কের প্রকল্পের আওতায় আধা কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি বিশাল গরুর খামারও। এটিও বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গড়া। প্রায় 15 কাঠা জমির উপর স্থাপিত খামারে 20টির বেশি গরু ও 2টি দুম্বা ছিল। কিন্তু বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চলমান অনুসন্ধানের মধ্যেই উধাও হয়ে যায় সেই গবাদি পশুগুলো। জানা যায়, এক রাতেই সব গরু সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার পার্কে গিয়ে সাংবাদিকরা দেখেন ডুমরাসুর গ্রামে অবস্থিত বেনজিরের খামারে কোনো গবাদি পশু নেই। বিশালাকার এই খামারে এখন সুনসান নীরবতা। খামারের ভেতর কিছু খড় ছাড়া আর কিছুই নেই। এছাড়া সম্পত্তিটি সোনালী ব্যাংকের কাছে দায়বদ্ধ লিখিত একটি সাইনবোর্ড সাঁটানো আছে সেখানে। খোঁজ নিয়ে জানা গেছে, দুদক অনুসন্ধান শুরুর আগে এই খামারে প্রায় 40টির মতো গরু ছিল। ডুমরাসুর গ্রামের স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 27 মে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে যখন সবাই আতঙ্কিত, সেই সময় রাতের আঁধারে সরানো হয় সব গরু। আর এই কাজে সমন্বয় করেন খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া। ঝড়ের মধ্যেই রাত 9টার দিকে তিনি সহ বেশ কয়েকজন ব্যক্তি 2টি ট্রাকে করে গরুগুলো নিয়ে যান অন্য স্থানে। 11 মাসের মতো খামারের দায়িত্বে থাকা বারেক মিয়া ঘূর্ণিঝড় রেমালের পর আর ডুমরাসুর এলাকায় ফেরেননি। বেনজিরের খামারের কয়েকশো গজ দূরে অবস্থিত বাড়ির বাসিন্দারা বলেন, খামারের মধ্যে যা গরু ছিল সব নিয়ে ভাগিছে। এখন দেখেন একটাও নাই। যে গরুগুলান ছেলে সব গাই গরু। তিনি আরো বলেন, গরু আগে বেশি ছিল, 40টার মতো। নেয়ার আগে 20টার মতো ছিল। ঘূর্ণিঝড়ের সময় রাতের বেলা 2 ট্রাক ভরে নিয়ে গেছে। এক নারী বলেন, এখানে তো সবসময় গরু দেখেছি, 2 সপ্তাহ ধরে কিছুই নাই। ওই লোকটাকেও আর দেখি নাই। এর বেশি কিছু জানি না। বারেক মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের প্রশাসন বিভাগের দায়িত্বে থাকা শাকিল বলেন, আমার কাছে বারেকের ব্যাপারে কোনো তথ্য নেই। তিনি কোথায়, কবে, কিভাবে গরু নিয়ে গেছেন সেসব কিছুই জানি না। বারেক কতদিন ধরে চাকরি করছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, 1 বছরের মতো এখানে কাজ করেছেন। রিসোর্টের এক নিরাপত্তা কর্মী জানান, বারেকের বাড়ি ময়মনসিংহে। তিনি এখানে 11,000 টাকা বেতন পেতেন। এদিকে গোপালগঞ্জে সাভানা ইকো পার্ক সহ বেনজিরের সব সম্পদে ক্রোকের বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন। সোমবার দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পার্কটির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। এ সময় কাজী মাহবুবুল আলম বলেন, আপাতত পার্কটি বন্ধ থাকলেও খুব তাড়াতাড়ি আদালতের অনুমতি নিয়ে চালু করা হবে। কোকা-কোলা বিজ্ঞাপন নিয়ে এবার নির্মাতা কাজল আরিফিন অমিকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে সাইবার কমিউনিটি। প্রতিষ্ঠানটির ফেসবুক পেজের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। সাইবার কমিউনিটির ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, বিজ্ঞাপন নিয়ে আপনি বলেছেন এই বিষয়ে জানেন না, ওকে, সাময়িকভাবে মেনে নিলাম। জীবন বলল পেশাগত দিক থেকে করেছে, ব্যক্তিগতভাবে সে কোকা-কোলা বিষয়ে অবগত না। বিষয়টা এমন হলো, আমি গরুর মাংস খাই না, ঝোল খাই। বিষয়টিতে জীবন এড়িয়ে গেলেও এটাকে সাজানোর নাটক বলছে প্রতিষ্ঠানটি। এই প্রেক্ষিতে নির্মাতা কাজল আরিফিনকে উদ্দেশ্য করে সাইবার কমিউনিটি জানায়, ঈদে তার নির্মিত যে নাটক ফিমেল 4 আসছে, সেখানে যদি অভিনেতা জীবন, শিমুল প্রমুখকে দেখা যায় তাহলে কোনো প্ল্যাটফর্মে ফিমেল 4 চলতে দেওয়া হবে না। শুধু তাই নয়, সব জায়গা থেকে মুছে ফেলার ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। আর এই বিষয়ে এদের সবাইকে নিয়ে ফেসবুক লাইভ করে সমাধান দেওয়ার 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয় অমিকে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরুর পর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে কোমল পানীয় কোকা-কোলা বয়কটের মুখে পড়ে। সম্প্রতি পণ্যটির একটি বিজ্ঞাপন প্রচারে আসার পরপরই এই নিয়ে সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সমালোচনার মুখে পড়ে নির্মাতা ও অভিনেতারাও। বিজ্ঞাপনটি প্রচারের পর থেকে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ছিল উত্তাল। কোকা-কোলার পাশাপাশি বিজ্ঞাপনের কলাকুশলীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। এতে বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে ফেসবুকে স্ট্যাটাস দেন কুশীলবরা। ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা মুছে ফেলায় একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ।
দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। রাজধানীতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই প্রতিবেদনে বলা হয়েছে, গত জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল ওই নির্বাচন বয়কট করে। যে দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী বা নির্বাসনে আছেন। তার প্রতিষ্ঠিত ব্যাংকের ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করার কৃতিত্ব দেওয়া হয় ৮৩ বছর বয়সী ইউনুসকে। ২০০৭ সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের তোপের মুখে পড়েন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যাপক দুর্নীতিতে জড়িত বলে অভিযোগ করেন ২০০৬ সালে শান্তিতে নোবেলজয়ী ইউনুস। তিনি বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। নিজের অফিসে বসে ইউনুস রয়টার্সকে বলেন, বাংলাদেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। এখানে কেবল একটি দলই সক্রিয় এবং তারাই সবকিছু দখল করেছে। তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। তিনি বলেন, তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করছে, উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী, আর এসব একই দলের। আইনমন্ত্রী আনিসুল হক এই প্রসঙ্গে বলেন, তিনি ইউনুসের মন্তব্যের বিষয়ে পুরোপুরি একমত নন। টেলিফোনে রয়টার্সকে আনিসুল হক বলেন, কেবল আমি নই, বরং দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মন্তব্যকে দেশের জনগণের জন্য অপমানজনক বলে অভিহিত করেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, এই দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। জীবনের প্রয়োজনে আপনাকে অবশ্যই ঝুঁকি নিতে হবে। যারা ঝুঁকি নিতে ভয় পান তারা নিজের অজান্তেই নতুন ঝুঁকির মধ্যে পড়ে যান। ধরুন আপনার কোনো সমস্যা হয়েছে, তার সমাধানের জন্য ঝুঁকি নেবার প্রয়োজন, কিন্তু এই ঝুঁকির ভয়ে আপনি যদি উদ্যমী না হন, তাহলে সামনে এমন কোনো বিপদের মধ্যে পড়ে যেতে পারেন যেটা আপনার জীবনে বড় ঝুঁকি তৈরি করবে। সুতরাং কথায় আছে না, নো রিস্ক নো গেইন। সুতরাং ঝুঁকি নিন এবং জীবনের সফলতাকে ছিনিয়ে আনুন। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। স্বাধীনতা পরবর্তী ইতিহাসে এই প্রথম কেন্দ্র সরকারে কোনো মুসলমান মন্ত্রী নেই। এটা ২০১৪ এবং ২০১৯ সালেও হয়নি। 10 বছর আগে লোকসভায় মুসলমান এমপির সংখ্যা ছিল অত্যন্ত কম, মাত্র 23। অর্থাৎ এবারের চেয়েও 1 কম, কিন্তু সেবারও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাজমা হেপতুল্লাহ। বিজেপি ২০১৯ সালেও ৩০০রও বেশি আসন পায়, কিন্তু সেবারও একজন মুসলমান মন্ত্রী ছিলেন সংখ্যালঘু মন্ত্রকের দায়িত্বে, মুখতার আব্বাস নাকভি। এর অর্থ ২০২৪ সালে নরেন্দ্র মোদীর বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ভারতের রাজনীতির বহুত্ববাদী চরিত্র হারিয়ে হিন্দু সংখ্যাগরিষ্ঠতাবাদের কাঠামো প্রতি নির্বাচনেই যে শক্তপোক্ত হচ্ছে। হিন্দুত্ববাদী দক্ষিণপন্থী দলের শক্তি কমুক বা বাড়ুক, বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলো এখন আরও কম সংখ্যক মুসলিম প্রার্থী দিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, প্রধান বিরোধী দলগুলো যারা নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করে, তাদের মধ্যে কংগ্রেস ২০১৯ সালে ৩৪ জন মুসলিম প্রার্থী দিলেও এবার দিয়েছে ১৯ জন। যদিও সেবার তারা জিতেছিল 4টি আসনে এবং এবারে কম সংখ্যক মুসলমান প্রার্থী দিয়ে জিতেছে 7টিতে। তৃণমূল কংগ্রেস গতবারে দিয়েছিল 13, এবারে 6। সমাজবাদী পার্টি দিয়েছিল 8 এবং এবারে 4। বিহারের রাষ্ট্রীয় জনতা দল গতবারে দিয়েছিল 5 জনকে এবং এবারে মনোনয়ন দিয়েছে 2 মুসলিম প্রার্থীকে। অর্থাৎ বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ দলগুলো প্রবলভাবে মুসলিম প্রার্থীর সংখ্যা কমাতে আরম্ভ করেছে। ভারতে এবারের লোকসভায় সংসদে বসবেন 24 জন মুসলিম এমপি। এদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক এমপি বসবেন প্রধান বিরোধী দল কংগ্রেসের জন্য নির্ধারিত বেঞ্চে 7 জন। এরপরই সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম এমপি লোকসভায় পাঠিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, 5 জন। উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি থেকে নির্বাচনে জয়লাভ করেছে 4 জন মুসলিম প্রার্থী। কেরালার দল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ থেকে 3 ও কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স থেকে 2 জন। হায়দ্রাবাদের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের এমপির সংখ্যা 1 এবং স্বতন্ত্র 2। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মুসলিম এমপি লোকসভায় যাচ্ছেন পশ্চিমবঙ্গ থেকে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের 5 জন এবং কংগ্রেসের 1 জন। ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের 1 জন মুসলমান প্রার্থীও জেতেনি। বস্তুত এনডিএর 293 জন এমপির মধ্যে মুসলিম, খ্রিস্টান বা শিখ সমাজের ধর্মীয় সংখ্যালঘু এমপি 1 জনও নেই।
উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ থেকে বিজেপির এক বৌদ্ধ এমপি এবারেও জিতেছেন। বিজেপি 2014 সালে ক্ষমতায় আসার পরে লোকসভায় কখনোই মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা 5% উপরে যায়নি। ভারতে মুসলিম জনপ্রতিনিধি 1957 এবং 1999 সাল ছাড়া প্রতিবারই ছিল 5% উপরে। সর্বোচ্চ মুসলমান জনপ্রতিনিধি ছিল 1980-এ 9.04% এবং 1984 সালেও ছিল 8%-এর উপরে। এবারে তা নেমে এসেছে 4.42%, যা 2019-এর থেকেও বেশ খানিকটা কম। ভারতে 2011 সালের শেষ জনশুমারি অনুসারে দেশের মুসলিম জনসংখ্যা 14.2%। ভারতে অতীতেও এই হারের ধারে কাছেও যায়নি লোকসভায় মুসলিম প্রতিনিধিত্ব, আর 2014 সালের পর থেকে তো আরও দ্রুত কমছে। তবে মুসলিম এমপির সংখ্যা 27 থেকে মাত্র 3 কমে 24 হলেও সব দলই কম সংখ্যক মুসলিম প্রার্থীকে মনোনয়ন দিয়েছে 2024-এর নির্বাচনে। সম্ভবত অতীতে কখনোই এত কম সংখ্যক মুসলিম প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি। 10 বছর আগে 2014 সালে সব দল মিলিয়ে 320 জন মুসলিম প্রার্থী ছিলেন, যা 2019-এ নেমে আসে 115 জনে। এবারে তা কমে হয়েছে 78, অর্থাৎ প্রতি নির্বাচনে ভারতের মুসলিম প্রার্থীর সংখ্যা দ্রুত হারে কমছে। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ রিয়াজও মনে করেন, প্রধান রাজনৈতিক দলগুলি মুসলিম প্রার্থীর সংখ্যা কমিয়ে দেওয়ার কারণেই লোকসভায় প্রতিনিধিত্ব আরও কমে গেছে। এর প্রধান কারণ হিসেবে বিজেপি বিরোধী সেকুলার দলগুলোকেই দায়ী করলেন অধ্যাপক রিয়াজ। আপনি দেখতে পাচ্ছেন যে তথাকথিত ধর্মনিরপেক্ষ দলগুলি ধরেই নিয়েছে যে মুসলিম ভোট তারাই পাবে। এই ধরে নেওয়ার রাজনীতি মুসলিম জনপ্রতিনিধির সংখ্যা ক্রমাগত কমাচ্ছে। যে সমস্ত আসনে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে তাদের জেতার সম্ভাবনাও ক্রমশই কমছে। এবার ফিলিস্তিনের গাজার খবর। গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আমেরিকার প্রস্তাবিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া পরিকল্পনাটি হামাসের গ্রহণ করার বিষয়টিকে আশাব্যঞ্জক বলে মন্তব্য করেছেন মার্কিন সেক্রেটারি অব স্টেট অ্যান্থনি ব্লিংকেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েলের তেল আবিবে সাংবাদিকদের একথা বলেন তিনি। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির জন্য আমেরিকার 3 স্তরের একটি খসড়া প্রস্তাব 15 সদস্যের মধ্যে 14 দেশের সমর্থনে পাশ হয়। এর প্রতিক্রিয়ায় গাজায় শাসক দল হামাসের পক্ষে একজন সিনিয়র কর্মকর্তা যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া এবং আলোচনার জন্য তাদের প্রস্তুতির কথা জানান। গাজার বাইরে থাকা হামাসের সিনিয়র কর্মকর্তা সামি আবু জুহরি বলেন, তারা যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছেন এবং বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত। তিনি জানান, ইসরায়েল এটি মেনে চলবে কি না তা নিশ্চিত করা ওয়াশিংটনের উপর নির্ভর করে। সামি বলেন, হামাস গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার এবং ইসরায়েলের জেলে থাকা প্যালেস্টিনিয়ান বন্দীদের জন্য গাজায় জিম্মিদের অদল বদল করার শর্ত মেনে নিয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র সমর্থিত যুদ্ধবিরতির পরিকল্পনা অনুমোদনের পর ইসরায়েল অবশ্য তার প্রতিক্রিয়ায় গাজায় অব্যাহত সামরিক অভিযান চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। ইসরায়েলের দিকে ইঙ্গিত করে আবু জুহরি আরও বলেছেন, আমেরিকার নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের মাধ্যমে অবিলম্বে যুদ্ধের অবসান ঘটাতে ইসরায়েলি দখলদারিত্বকে বাধ্য করার প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য মার্কিন প্রশাসন একটি পরীক্ষার সম্মুখীন হচ্ছে। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষ হওয়ার পর গাজার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা আগামী কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকবে জানিয়ে ব্লিংকেন বলেন, আমাদের এই পরিকল্পনাগুলো থাকা অপরিহার্য। জর্ডানে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, গাজার জন্য যুদ্ধ পরবর্তী পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে নিরাপত্তা, শাসন ব্যবস্থা এবং ঘনবসতিপূর্ণ উপত্যকাটির পুনর্নির্মাণ। এ বিষয়ে ব্লিংকেন বলেন, আমরা পুরো অঞ্চল জুড়ে অনেক অংশীদারদের সঙ্গে পরামর্শ করে এটি করছি এবং এই বিষয়ক আলোচনা অব্যাহত থাকবে। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।